সবাইকে স্বাগত দীপ্ত বাণিজ্য সংবাদে। এই মুহূর্তের খবর নিয়ে সাথে রয়েছে দোলা ডলরেস। ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে গ্যাসের চাপ বাড়াতে উদ্যোগ নিয়েছে সরকার। এই জন্য ২,৭৮১ কিলোমিটার দীর্ঘ গ্যাসের পুরানো পাইপলাইন প্রতিস্থাপন করা হবে। এই কাজে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে ৮,০৭৯ কোটি টাকা। তিতাস গ্যাস কর্তৃপক্ষের আশা, প্রকল্প বাস্তবায়ন হলে লাইনে গ্যাসের চাপ প্রায় ৪ গুণ পর্যন্ত বাড়বে। গ্যাস সংকট এবং সরবরাহ নিয়ে ২ পর্বের ধারাবাহিকের প্রথমটি থাকছে আজ। মোটামুটি বিশাল এক কর্মযজ্ঞ শুরু করতে যাচ্ছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। প্রকল্পটির লক্ষ্য হল লিকেজ বন্ধ করে গ্যাসের অপচয় রোধ এবং দুর্ঘটনা হ্রাস। বাস্তবায়নের জন্য ২০২৬ সালের জুলাই থেকে ২০৩০ সালের ডিসেম্বর পর্যন্ত সময়কাল নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ২,৭৮১ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন প্রতিস্থাপন করা হবে। কেরানীগঞ্জ সহ ঢাকার ২ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি ও গাজীপুর সদর উপজেলা এলাকা প্রকল্পের আওতাভুক্ত। ৮,০৬৯ কোটি টাকার এই প্রকল্প নিয়ে বেশ আশাবাদী তিতাস কর্মকর্তারা বলছেন, প্রকল্পটি প্রায় ৩/৪ গ্রাহকের গ্যাস চাপ উল্লেখযোগ্যভাবে উন্নত করবে এবং বার্ষিক সিস্টেম লস ৭৬৭ কোটি টাকা কমাবে। পাইপলাইন যে ক্ষতিগ্রস্ত বা মেয়াদ উত্তীর্ণ পাইপলাইনের পরিবর্তনের সাথে সাথে ওই পাইপলাইন উচ্চ ব্যাস বিশিষ্ট পাইপলাইনও স্থাপন করব, যেন এই গ্যাসের যে প্রয়োজনীয় যে চাহিদাটা গ্রাহকের প্রয়োজন সেটা যেন এটা পূরণ করতে পারে। ব্যয়ের মধ্যে সরকারের তহবিল থেকে বরাদ্দ থাকবে ৩,৯১৭ কোটি টাকা। তিতাস গ্যাসের নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে ৮২১ কোটি টাকা এবং বাকি ৩,৩৩১ কোটি টাকা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ঋণ নেওয়া হবে। বিদ্যমান গ্যাস নেটওয়ার্কের অবনতির কারণে প্রকল্পটি অপরিহার্য বলে মনে করছেন অর্থনীতিবিদরা। গ্যাস পাইপ সম্প্রসারণের যে কাজটা, এটা টোটালি ডিপেন্ড করতেছে আমাদের কতটুকু দক্ষভাবে বাস্তবায়ন করা হচ্ছে এবং গভর্নমেন্টের তহবিলটা কিভাবে ডিস্ট্রিবিউশন এবং মানব সম্পদকে আমরা ব্যবহার করতেছি। দীর্ঘ ৫ দশকেরও বেশি সময় ধরে নগর সম্প্রসারণের ফলে চাহিদা মূল পাইপলাইনের ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি বেড়েছে, যার ফলে পিক আওয়ারে নিম্নচাপ দেখা দিয়েছে। তাই বিশেষজ্ঞরা মনে করছেন প্রকল্পটি বাস্তবায়ন জরুরি হয়ে পড়েছে। ২৫-৩০ বছরের বেশি একটা পাইপলাইন মাটির তলে থাকলে সেটা নিয়মিতভাবে পরীক্ষা নিরীক্ষা করতে হয় এবং তার ইন্টিগ্রিটি চেক করতে হয় নিয়মিতভাবে। ইনফ্যাক্ট তার আগেও অনেক সময় অনেক পাইপলাইন ক্ষয়ে যায় এবং সেখান থেকে লিকেজ হয়। সো মাটির তলে অনেক পাইপলাইনে লিকেজও হচ্ছে, বিভিন্ন জয়েন্টে লিকেজ হচ্ছে এবং যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বিভিন্ন জায়গায়। আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখেছি দুর্ঘটনা ঘটেছে। তো সেই প্রেক্ষিতে আমি মনে করি এটা অত্যন্ত জরুরি। তিতাস বর্তমানে অন্তত ১৩,১৯৭ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ পাইপলাইন নেটওয়ার্ক পরিচালনা করছে। নগরবাসীর বেড়েই চলা চাহিদার প্রেক্ষিতে তিতাস গ্যাসের সঞ্চালন ব্যবস্থার সংস্কারকরণ প্রকল্পকে স্বাগত জানিয়েছেন সবাই। তবে বিশাল আকারের এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রকল্পের সম্ভাব্য ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবেলায় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মেয়াদে অনিয়ম ও দুর্নীতির কারণে সমস্যায় পড়া ৫টি ইসলামী ধারার ব্যাংক একীভুক্ত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই উদ্যোগে সম্মতি দিয়েছে সরকার। এই ৫ ব্যাংক একীভূত করে একটি ইসলামী ধারার ব্যাংক গঠন করা হবে। সেটির জন্য প্রাথমিকভাবে ২০,২০০ কোটি টাকা মূলধন যোগান দেবে সরকার। নতুন এই ব্যাংকের মূলধন হবে ৩৫,২০০ কোটি টাকা, যা দেশের সবচেয়ে বড় ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা পাবে। একীভূত হতে যাওয়া ৫ ব্যাংক হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। এই ৫ ব্যাংকের মধ্যে ৪টি ছিল আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ও ব্যাপক সমালোচিত ব্যক্তি এস আলমের মালিকানায়। আর এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারও ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ। ৫ ব্যাংকের একীভূতকরণ কার্যক্রমটি ১ থেকে ১.৫ মাসের মধ্যে শেষ করতে চায় সরকার। এজন্য সময়ভিত্তিক কর্মকৌশল চূড়ান্ত করতে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে। রোববার অর্থ মন্ত্রণালয়ে ব্যাংক একীভূত করা নিয়ে আয়োজিত সভায় এসব আলোচনা ও সিদ্ধান্ত হয়। নতুন ব্যাংকটির সম্ভাব্য নাম হতে পারে ইউনাইটেড ইসলামী ব্যাংক। টানা ৫ দফায় দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ালো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এবার ভরিতে ১,২,৭১৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে
1,81,550 টাকা, যা দেশের ইতিহাসে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দর। রোববার রাতে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানায় বাজুস। নতুন এই দর কার্যকর ধরা হয়েছে আজ থেকেই। নতুন দাম অনুযায়ী 21 ক্যারেট প্রতি ভরি স্বর্ণ 1,73,304 টাকা, 18 ক্যারেটের 1,48,541 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,23,067 টাকা নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট 50 বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস, যেখানে 34 বারই দাম বেড়েছে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুর জুলাই ও আগস্ট মাসের আমদানি বিল পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের $30 বিলিয়ন দাঁড়িয়েছে। রোববার $1.5 বিলিয়ন সমপরিমাণ অর্থ আকুকে পরিশোধ করার পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে $30.30 বিলিয়ন মার্কিন ডলারে। মূলত জুলাই আগস্ট মাসে বিভিন্ন দেশের সঙ্গে আমদানি লেনদেন বাবদ গৃহীত পণ্যের অর্থ পরিশোধে এই বিল দেওয়া হয়। আকুর সদস্য দেশগুলোর মধ্যে লেনদেনের জন্য 2 মাস পর পর এই ধরনের বিল পরিশোধ করতে হয়। কেন্দ্রীয় ব্যাংক বলছে, সাম্প্রতিক সময়ে রেমিটেন্স প্রবাহ রপ্তানি আয় বাড়ায় রিজার্ভ স্থিতিশীল রয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে মূল্য সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন। এখন পর্যন্ত বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। এ বিষয়ে আমরা কথা বলবো, আমাদের সহকর্মী শাহরিয়ার ইমন রয়েছেন সেখানে। ইমন, এই মুহূর্তে শেয়ার বাজারের লেনদেন কেমন দেখছেন? কোন খাতের শেয়ারগুলো বেড়েছে? ক্ষুদ্র বিনিয়োগকারীরা কি বলছেন? সব মিলিয়ে বিস্তারিত জানাবেন। হ্যাঁ দোলা, আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে রয়েছে। আজকের সপ্তাহে দ্বিতীয় কার্যদিবসের লেনদেন চলছে। সকাল থেকে আমরা দেখছি সূচকের অব্যাহত ওঠানামার মধ্যে দিয়ে লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জে দেখছি এখানকার প্রধান সূচক ডিএসইএক্স সূচক সকালে আপনার ওঠানামার পর এখন আমরা এই মুহূর্তে দেখছি 23 পয়েন্ট বেড়ে মোট সূচক অবস্থান করছে 5,659 পয়েন্টে। আর যদি আমরা লেনদেনের ক্ষেত্রে দেখি, আমরা আজকে দেখছি যে ঢাকার পুঁজিবাজারে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। অর্থাৎ যদি আমরা লেনদেন হওয়া কোম্পানিগুলো শেয়ারের ক্ষেত্রের দিকে তাকাই, আমরা দেখছি 191টা কোম্পানি শেয়ারের দাম বেড়েছে আর দাম কমার তালিকায় রয়েছে 149টি শেয়ারের। এছাড়া দামের কোনো তারতম্য ঘটেনি 50টি শেয়ারের ক্ষেত্রে, 55টি শেয়ারের ক্ষেত্রে। আর আমরা যদি খাতের দিকে দেখি যে আমরা কোন কোন খাতের শেয়ারগুলো বেশি লেনদেন হয়েছে, আমরা ঢাকার পুঁজিবাজারে দেখছি যে ইঞ্জিনিয়ারিং খাত, টেক্সটাইল খাত, এছাড়া আপনার লাইফ ইন্স্যুরেন্স খাতের শেয়ারগুলো আপনার মোটামুটি লেনদেন হয়েছে বেশি আমরা দেখতে পাচ্ছি। আর এছাড়া যদি আমরা একটি লেনদেন ভলিউমের দিকে তাকাই, আমরা দেখছি ঢাকার পুঁজিবাজারে আজ প্রথম 3 ঘন্টায় লেনদেন হয়েছে 907 কোটি টাকা। আর যদি আমরা গতকালের লেনদেনের পরিস্থিতিটা দেখি, গতকাল আমরা ঢাকার পুঁজিবাজারের লেনদেন হয়েছিল 1441 কোটি টাকা। আমরা সাধারণ বিনিয়োগকারীদের সাথে কথা বলছি, তারা আশা করছেন যে বাজারে আজও একটি ভালো লেনদেন হবে এবং বাজার নিয়ে তারা বেশ বাজারে আশা করছেন যে বিনিয়োগের একটি সুষ্ঠু পরিবেশ বাজারে বিরাজ করছে। বিনিয়োগকারীরা একই সাথে দেখে শুনে বুঝে বাজারে বিনিয়োগ করছেন। তো সব মিলিয়ে আসলে তোলা এখন পর্যন্ত আমার হাতে এতটুকু ছিল প্রথম 3 ঘন্টায় ঢাকার পুঁজিবাজারে। ইমন, আপনাকে ধন্যবাদ। হবিগঞ্জের বাহুবলে রশিদপুর গ্যাস ক্ষেত্রের 3 নম্বর কূপে সংস্কার কাজের পর নতুন গ্যাসের সন্ধান মিলেছে। পাশাপাশি কূপ থেকে গ্যাসের সঙ্গে উপজাত হিসেবে কন্ডেনসেট পাওয়া যাবে। সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড SGFL জানায়, কূপটি থেকে আগামী 10 বছরে 25.55 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে, যার আনুমানিক বাজার মূল্য 4,700 কোটি টাকা। SGFL বর্তমানে আরও কয়েকটি কূপ খনন ও সংস্কারের কাজ করছে, যা সফল হলে দেশে গ্যাস উৎপাদন বাড়বে বলে আশা করা যায়। হবিগঞ্জের বাহুবলে রশিদপুর কূপে নতুন গ্যাসের প্রবাহের খবর সংগ্রহ করছেন সহকর্মী আকলাস আহমেদ প্রিয়। তার কাছ থেকে জানবো সামগ্রিক বিষয়। হবিগঞ্জের রশিদপুর গ্যাস ফিল্ডের পুরাতন কূপ থেকে নতুন গ্যাসের সন্ধান মিলেছে। দৈনিক 8 থেকে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সংযুক্ত করা হবে বলে ধারণা করছে পেট্রোবাংলা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাফেক্স দীর্ঘ 3 মাস কাজ করে সফল হয়েছে। আমি এখন আছি যে হবিগঞ্জের রশিদপুরের গ্যাস ফিল্ড এলাকায়। এখানে 11টি কূপ রয়েছে, এর মধ্যে 7টি কূপে গ্যাস উত্তোলন চলমান রয়েছে। গেল বছরের ফেব্রুয়ারিতে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ চালু করা হয়। গত 5 সেপ্টেম্বর সংস্কার কাজের সময় প্রাকৃতিক গ্যাসের প্রবাহ নিশ্চিত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কূপের সংস্কার কাজে প্রায় 73 কোটি টাকা খরচ হয়েছে। আর কূপটি থেকে প্রাপ্ত 25.55 বিলিয়ন ঘনফুট গ্যাসের দাম 4,700 কোটি টাকা। পাশাপাশি গ্যাসের উপজাত কন্ডেনসেট পাওয়া যাবে।
সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের আওতাধীন গ্যাস ফিল্ডগুলোতে ব্যাপক উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রশিদপুর ৩ এর পাশাপাশি কৈলাসটিলা ১ ও বিয়ানীবাজার ২ কূপের সংস্কার কাজ চলমান রয়েছে। একই সঙ্গে সিলেট ১০X, সিলেট ১১, টুপিটিলা ১, কৈলাসটিলা ৯ ও রশিদপুর ১১ নম্বর কূপ খননের প্রকল্প কাজ চলমান রয়েছে। সফলভাবে কাজ শেষ করা গেলে দেশীয় গ্যাসের উৎপাদন বাড়বে বলে আশা করছে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড। দৈনিক ৮ থেকে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রাপ্তির খবর খুবই আশাবাদী হিসেবে গণ্য করা হচ্ছে। সবচেয়ে সুবিধা হচ্ছে পাইপলাইন ও প্রসেস প্লান্ট বিদ্যমান রয়েছে। এখানে গ্যাস উত্তোলন ও সরবরাহের ক্ষেত্রে অন্য কোনো জটিলতা নাই। সেদিক থেকে হবিগঞ্জে গ্যাস সরবরাহ কারণে অনেকটা খুশির সুখবর বলে মনে করছে কর্তৃপক্ষ। এই ছিল হবিগঞ্জের বাহুবলের গ্যাস ফিল্ড থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। বাণিজ্য সুবিধা আদায়ে এখনও শক্ত অবস্থানে নেই বাংলাদেশ। অধিকার আদায়ের জন্য দক্ষ জনবল তৈরি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো প্রয়োজন বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা দিতে চায় যুক্তরাজ্য। রোববার ঢাকায় বাণিজ্য সমঝোতা ও জাতীয় সক্ষমতা বৃদ্ধি বিষয়ক সেমিনারে এসব কথা বলা হয়। আর ১ বছর পরই উন্নয়নশীল দেশের কাতারে উত্তীর্ণ হবে বাংলাদেশ। এরপর বিভিন্ন দেশের শুল্কমুক্ত এবং অগ্রাধিকার বাণিজ্য সুবিধা কমে আসবে। এরপরও বিভিন্ন দেশের সাথে পারস্পরিক সমঝোতায় বাণিজ্য সুবিধা নেওয়ার সুযোগ থাকবে। তবে ভূ রাজনীতি এবং ঘন ঘন বাণিজ্যিক পরিবেশ পরিবর্তনে এটি বাংলাদেশের জন্য জটিল হয়ে উঠতে পারে। বাণিজ্য উপদেষ্টা বলেন, বর্তমানে বাংলাদেশের নিজস্ব পণ্য কম, বাজারও সীমিত। এমন বাস্তবতায় অন্য দেশ থেকে আলোচনা করে সুবিধা আদায় করা কঠিন। The government of Bangladesh, through the Ministry of Commerce, remains steadfast in its commitment. বর্তমানে বাংলাদেশের নিজস্ব পণ্যের সংখ্যা কম, আমাদের বাজারও সীমিত। এ অবস্থায় অন্য দেশ থেকে আলাপ আলোচনা করে বাণিজ্য সুবিধা আদায় করা বাংলাদেশের জন্য অনেকটা কষ্টের বিষয় হয়ে দাঁড়ায়। Best practices and platforms for knowledge exchange. সেমিনারে ব্রিটিশ হাইকমিশনার বলেন, আলোচনার টেবিলে বসে নিজের পক্ষে সুবিধা আদায় করতে পারে প্রয়োজন দক্ষ জনশক্তি, যা তৈরি করতে বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে প্রস্তুত যুক্তরাজ্য। আলোচনায় বসে নিজের ব্যবসা বাণিজ্য নিয়ে সুবিধা করতে চাইলে সমঝোতার দক্ষতা দরকার। এর জন্য দরকার দক্ষ জনশক্তি। দক্ষতা তৈরিতে আমরা কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে পারি। প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী জানান, দ্বিপাক্ষিক আলোচনায় অনেক শর্ত থাকে, এগুলো পূরণে নিজেদের প্রস্তুত থাকা দরকার, যা বাংলাদেশের নেই। দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনায় অনেক ধরনের শর্ত থাকে। এসব আলাপ আলোচনার জন্য নিজেদের প্রস্তুত থাকা দরকার, যা আমাদের অনেক ক্ষেত্রেই থাকে না। বক্তারা জানান, দক্ষ জনবল তৈরির পর তারা যেন অন্যত্র চলে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। আর এই ছিল বাণিজ্য সংবাদে।